আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন যারা দেখছেন এই মুহূর্তে, যারা যুক্ত হচ্ছেন, যারা যুক্ত হবেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই। আজকের একটা দুর্দান্ত ক্লাস হতে যাচ্ছে, মহাকাশ এবং বিজ্ঞান, যেটা সাধারণ জ্ঞানেরই অংশ। এই ক্লাসটা আপনারা ইনশাল্লাহ এই ক্লাসটা করলে এই ক্লাস থেকে আপনারা আসন্ন যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেতে পারেন। এবং এই প্রশ্নগুলো যেহেতু এমন প্রশ্ন যে প্রশ্নগুলো বারবার রিপিট হতে থাকে 10 থেকে 20তম গ্রেড প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনে যে আমাদের পরীক্ষাগুলো হয়, যে চাকরি পরীক্ষাগুলো হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, সেখানে কিন্তু ডেফিনেটলি আপনার কমন পাওয়ার মতন কিছু প্রশ্ন আমি রেখেছি এবং আমরা খুব দ্রুত খুব টেকনিক্যালি এই প্রশ্নগুলো শিখবো। যারা যারা দেখছেন, যারা যারা যুক্ত হয়েছেন, তাদের সবাইকে জানাচ্ছি যে প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে একটু ক্লাসটাকে শেয়ার দিয়ে নেবেন। ক্লাসটা শেয়ার দিলে যেটা হবে সেটা হলো আপনার টাইমলাইনে যদি ক্লাসটা থাকে, এই ক্লাসটা একটা আপনার জীবনের সম্পদ হয়ে থাকবে। আপনি ক্লাসটা এখন দেখতে পেলেন, পরে দেখলেন, কিংবা আপনার অবসর সময় কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এবং সাথে সাথে আমার প্রিয় ভাই বোন যারা যুক্ত হয়েছেন, তারা কে কোথা থেকে দেখেছেন, বাংলাদেশের সেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আপনারা কোথা থেকে কে যুক্ত আছেন আমাকে একটু জানাবেন আপনাদের ঠিকানাগুলো। যেমন রেবেকা সুলতানা বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? খুবই ভালো আছি এবং আপনাকে দেখে আরো বেশি ভালো আছি। ইমরান হাসান ইমরান বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? খুবই ভালো আছি। সবার সালাম একসাথে আমি নিয়েছি, ওয়ালাইকুম আসসালাম। কারা কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন একটু ঠিকানাগুলো আমাকে জানিয়ে দিবেন। কে কোথা থেকে পড়েছেন সেই ঠিকানাগুলো একটু মানে সেই ইনস্টিটিউটের নামটা একটু আমাকে জানিয়ে দিবেন। অনেক ভাই বোন আছেন, আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমরা পরিচিত হয়ে যাই। একটা সময় দেখবেন যে আমি যেমন ইমরান হাসান ইমরান নাম পড়লাম, রেবেকা সুলতানা নাম পড়লাম, আমার সাথে যেমন হিয়ামনি যুক্ত আছে, তারপর যেমন নুসরাত কলি যুক্ত আছে, আর এম হালিমা যুক্ত আছে, এমন যে ভাই বোনগুলো যুক্ত আছে, একটা সময় দেখবেন যে নাম মাত্রই আমি সবাইকে চিনে ফেলতেছি। কেন? কারণ আপনারা এই যে কমেন্ট করতেছেন, আপনারা যে শেয়ার দিবেন, এই কারণেই কিন্তু একটা সময় দেখবেন যে আপনাদেরকে আমার এমনিতেই মনে থাকবে। এবং আমি শুধু না, যে টিচাররাই আপনাদের ক্লাস নেবে সেই টিচারদেরকেই কিন্তু মনে থাকবে। অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার দিতে হবে। আমি প্রথমেই শেয়ার দিয়ে নিচ্ছি ক্লাসটা, যেহেতু ক্লাসটা আমি শেয়ার দিতে বলছি, আমলটা আমি আগে করি, সেজন্য আমি শেয়ার দিয়ে নিচ্ছি। আপনারা সাথে সাথে শেয়ার দিবেন। এবং এতটুকু আমি আপনাদেরকে ইনশিওরিটি দিতে পারি যে আজকের ক্লাসটা দুর্দান্ত একটা ক্লাস হতে যাচ্ছে। এবং সাধারণ জ্ঞান মানেই দুর্দান্ত ক্লাস, কারণ এই ক্লাসগুলোকে আপনার যখন আপনি এই ক্লাসগুলো করবেন, এখান থেকে কিন্তু কমন থাকবেই। কেন কমন থাকবে? কারণ এই পরীক্ষা মানে আপনার কয়েকটা সাবজেক্ট ম্যান্ডেটরি, বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে জিকে এবং ম্যাথ। জিকে এবং ম্যাথ এই 4টা সাবজেক্ট ম্যান্ডেটরি। আপনি নার্সিং এর পরীক্ষা দিলেও যদি টেকনিক্যাল কিছু সাবজেক্ট থেকে থাকে, অর্থাৎ যদি এমন হয় যে 100 মার্কের পরীক্ষার মধ্যে 60 মার্ক কিন্তু বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থাকে, আর 40 মার্ক হচ্ছে সাবজেক্টিভ থাকে। অবশ্যই অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন যারা দেখছেন এই মুহূর্তে। আমরা এখনই কিন্তু ক্লাসে ঢুকবো। আমার সাথে আছেন মোকসেদ আলী, তারপর মোকসেদ আলী যুক্ত আছেন, জসিম উদ্দিন যুক্ত আছেন হবিগঞ্জ থেকে, তারপর আমাকে দেখছেন গাইবান্ধা থেকে, রেজওয়ান আলী দেখছেন, জান্নাতুল ফেরদৌস, আফরোজা আক্তার টিএন শেয়ার ডান করেছে। হ্যাঁ প্রিয় ভাই বোন, শেয়ার ডান করবেন। এবং শেয়ার ডান করলে আমাদের আজকে যেমন 6 সেট বই গিয়েছে, শুধুমাত্র যারা শেয়ার করেছে তাদের মধ্যে থেকে 6 সেট বই গিয়েছে। আপনারা যদি শেয়ার করেন তাহলে এই 1 সেট বই, শিক্ষক নিবন্ধনের 1 সেট বই আপনার ঠিকানায় চলে যাবে। এটা চলে যাবে মানে আমরা যেহেতু 6 সেট বই গত 6টা ক্লাসের 6 সেট বই আমরা আজকে পাঠিয়েছি, এমন করে আজকে থেকে যে ক্লাসগুলো আপনারা শেয়ার দিচ্ছেন সেই শেয়ার থেকে কিন্তু না হলেও আমরা আবার 5 সেট যখন জমবে তখন কিন্তু আমরা পাঠিয়ে দেবো, আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো। অবশ্যই ক্লাসটা শেয়ার দিয়ে নেবেন। আপনাদেরকে ক্লাসটা শেয়ার দেওয়ার জন্য আমি আহ্বান জানালাম। দীপঙ্কর পান্ডে গোপালগঞ্জ থেকে যুক্ত আছে। আপনি ভালো আছেন ভাই দীপঙ্কর পান্ডে? ওকে। মোকসেদ আলী শেয়ারডান বলেছে, সরোয়ার মোর্শেদ শাওন আসসালামু আলাইকুম স্যার বলেছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা কিন্তু এখনই ক্লাসে চলে যাবো। এবং আজকের ক্লাসটা দেখেন মহাকাশ এবং বিজ্ঞান, মহাকাশ এবং বিজ্ঞান আপনার সাধারণ জ্ঞানের একটা অংশ, ডেইলি সায়েন্স, যেটাকে ডিএস বলা হয়, সেটা হচ্ছে আপনার সাধারণ জ্ঞানেরই একটা অংশ। আপনার সাধারণ জ্ঞানের সাম্প্রতিক থেকে আসুক বা না আসুক, আপনার সাধারণ জ্ঞানের স্বাস্থ্য থেকে আসুক বা না আসুক, আপনার সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক এবং বাংলাদেশ যে বিষয়গুলো আছে, এটার সাথে একটা ম্যান্ডেটরি জিনিস হচ্ছে ডেইলি সায়েন্স। ডেইলি সায়েন্স থেকে কিন্তু আসবেই এবং এর সাথে মহাকাশটা যুক্ত আছে। অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে একটু অনুরোধ করব। আমি সবার আগে ক্লাসটাকে এই যে মাত্র শেয়ার করলাম, এতক্ষণ আমি যদিও বলেছি আপনাদেরকে, আমি মাত্র শেয়ার করে দিলাম ক্লাসটা। জি, হারুনুর রশিদ আমার সাথে যুক্ত আছে, মাহমুদুর রহমান যুক্ত আছে,
এম রজব আলী যুক্ত আছে, মাহমুদুল হাসান নেত্রকোনা থেকে আমাদেরকে দেখছে, ধন্যবাদ নেত্রকোনা থেকে দেখার জন্য। এস এম নাসির উদ্দিন জান্নাত আপু আপনি ওকে। তারপর তুলিকা তুলি স্যার শুরু করেন। জি অবশ্যই আমরা এখনই শুরু করব। আমার সাথে প্রায় শতখানিক ভাই বোন যুক্ত হয়েছে। আপনারা জাস্ট 5টা করে শেয়ার যদি দেন, 5টা করে যদি শেয়ার দেন তাহলে 500টা শেয়ার হয়ে যাবে, 500টা শেয়ার হয়ে যাবে। এবং যদি শেয়ার হয় তাহলে ক্লাসগুলো করতে মজা লাগবে, বুঝতে পেরেছেন? আর সবাই মিলে যখন ক্লাস করব, আপনি যখন একটা টেকনিক এখানে বের করবেন, শুধুমাত্র টিচাররাই টেকনিক বের করবে না, যার মাথায় যেটা আছে ওই টেকনিক দিয়ে আমরা সবাই মিলে ক্লাস করব। আমরা সম্মিলিত প্রচেষ্টায় একটা দারুণ ক্লাস যদি আমরা করতে পারি তাহলে দেখবেন এই ক্লাসগুলো আমাদের অনেকদিন ধরে মনে রাখবে। আমরা একটা ফ্যামিলির মতন, আমরা সবাই যারা এখানে আছি সবাই কিন্তু ফ্যামিলির মতন। আর এই গুড নিউজটা তো আছেই, আমাদের টেকনিক্যাল টিম এই গুড নিউজটা তো আপনাদেরকে পাঠিয়েই দিচ্ছে, মানে শেয়ার করলে অবশ্যই এই বইটা পাচ্ছেন। সবাইকে ধন্যবাদ। আমরা এখন আমি আর 5টা কমেন্ট পড়ে তারপর আমরা যুক্ত করে মানে ক্লাসে ঢুকে পড়বো। জান্নাত কবির যেমন বলছে আসসালামু আলাইকুম। এখানে সুমি আক্তার বলছে রংপুর থেকে, রংপুরে সেই উত্তরবঙ্গ, আমার কিন্তু বিভাগ হচ্ছে রংপুর, আমার বিভাগ হচ্ছে রংপুর। জি তারপর হচ্ছে সুমি আক্তার মিষ্টি মিষ্টি মিষ্টি, তারপর হচ্ছে সুমন ব্যাপারী ঝালকাঠি থেকে, তারপর হচ্ছে বিপ্লব ঢালি ইসলামার আমাকে দেখছেন, অনেক ভাই বোন দেখছেন। যে আমরা এখনই ক্লাসে চলে যাব, আপনারা যেমনটা করে শেয়ার দিচ্ছিলেন আরেকটা করে শেয়ার দিন, আমি ক্লাসে চলে যাব, এখনই ক্লাসে চলে যাব, একটুও দেরি করব না। 5 মিনিট 43 সেকেন্ড, আমরা 6 মিনিটেই আমরা শুরু করে দেবো। হ্যাঁ 6 মিনিটে আমরা শুরু করে দেবো। জামালপুর থেকে দেখছে, ময়মনসিং দেখছে, ভালো আছেন নি নাকি কি জানি বলে যে কেমন আসুন, তাই না? ওকে আমরা চলেন ক্লাসে চলে যাই, ক্লাসে চলে যাবো, ঢুকবো কি ক্লাসে? এই 100-র মতন ভাই বোন আমাকে দেখছেন, আমার সামনে মনে হচ্ছে যে 100 জন ভাই বোন বসে আছেন। নোয়াখালী থেকে, পঞ্চগড় থেকে কে হিমরয়, নোয়াখালী থেকে কে মাহমুদুর রহমান, লাভলি লাকি জামালপুর থেকে। জামালপুরে আপনাদের ওখানে ওই যে কি জানি একটা ইয়ে আছে, মানে সেটাকে বলা হয় মেলনা, খুব দামি একটা খাবার। রফিকুল ইসলাম 5টা শেয়ার ডান করেছে, ধন্যবাদ অনেক ধন্যবাদ। রুমানা আক্তার, এমডি ফরিদ, উর্মি সুলতানা রূপা, অনেক ভাই বোন যুক্ত হয়েছে। জি তারপর হচ্ছে ইমরান, সবাই শেয়ার ডান করেছে। জি যে আমরা যেহেতু বলেছিলাম 6 মিনিটে ক্লাস শুরু করবো, যে আমরা ক্লাসে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? প্রথম প্রশ্ন, উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? এই ক্লাসটা করেছিলাম, এই ক্লাসটার মধ্যে থেকে খুব আশ্চর্যজনক ঘটনা যে এই ক্লাস থেকে আমাদের একটা মার্ক এর আগে একটা পরীক্ষায় কমন এসেছিল। আমরা চেষ্টা করবো, আমরা যদি এই ক্লাসটা ঠিক মতন করি তাহলে দেখবেন যে এখান থেকে অবশ্যই আপনার কমন পড়ছে, অবশ্যই কমন পড়ছে। যারা এই ক্লাসটা করেছেন তারাও শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন এখান থেকে ইনশাআল্লাহ কমন পড়বে। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? এখানে আছে ট্যাকোমিটার, আছে অ্যালটিমিটার, আছে অডোমিটার, আছে অডিওমিটার। আমরা ওই অডিওমিটার যেটা শুনছি সেটা হচ্ছে আমরা যখন শব্দ মাপার যন্ত্র হচ্ছে, শব্দ মাপার যন্ত্র কোনটা? এই অডিওমিটার। এই অডোমিটার আছে, অডোমিটার কি? অডোমিটার হচ্ছে আপনার গতি নির্ণায়ক যন্ত্র। এই যে আমরা মোটর বাইক চালাই, আমরা গাড়ি চালাই, আমরা জিপ চালাই, আমরা বাসে যে চলি, সেইটাই হচ্ছে আপনার অডোমিটার। এবং এর মধ্যে আছে অ্যালটিমিটার। এটা যদি বলি তাহলে আপনার উত্তর সবাই বলেছে ক ট্যাকোমিটার, তুলিকা তুলি ট্যাকোমিটার, উর্মিলা মন্ডল ক ট্যাকোমিটার। জি রাইট অ্যান্সার, রাইট ইজ হচ্ছে ট্যাকোমিটার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অ্যালটিমিটার কি? অ্যালটিমিটার হচ্ছে এই উড়োজাহাজটা যে উপরে আছে সেই উচ্চতা মাপার যন্ত্র হচ্ছে অ্যালটিমিটার। উচ্চতা মাপার যন্ত্র কি? অ্যালটিমিটার। তাহলে আমরা কি পেলাম? উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম ট্যাকোমিটার ইজ রাইট অ্যান্সার। এর সাথে অ্যালটিমিটার আছে উচ্চতা মাপার যন্ত্র, অডোমিটার আছে হলো আপনার গতি নির্ণায়ক যন্ত্র, অডিওমিটার আছে হলো শব্দ মাপার যন্ত্র। এখান থেকে প্রশ্ন আসেই। এর সাথে সাথে আরো কয়েকটা আপনারা জেনে নেবেন, আপনার মাপার যন্ত্রগুলো জেনে নেবেন। মাপার যন্ত্র মানে আসবেই, আপনারা মাপামাপির যন্ত্র মাপে আসবেই, যে কোনো মাপামাপির যন্ত্র থেকে আসে। আমরা কি পরের প্রশ্নে চলে যাব? যেহেতু সবাই প্রশ্নের উত্তর দিচ্ছে, আমার মনে হয় এখানে আর সময় নষ্ট না করি, আমরা পরের প্রশ্নে চলে গেলাম। এখানে আছে ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি?
ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি? এই প্রশ্নের উত্তর আমি সবার কাছে নেব। আমি কোনো বর্ণনাতে আগে যাব না, আগে আমি আপনাদের কাছ থেকে প্রশ্নের উত্তর নিব, তারপর আমি বর্ণনাতে চলে যাব। সেজন্য চাচ্ছি যে আপনারা আগে উত্তর করুন। উত্তর আসতে আমার কাছ থেকে, স্যার আমি গোপালগঞ্জ থেকে মিত গেইন। ওকে, গোপালগঞ্জের মানুষদেরকে সালাম, আপনারা অনেক ভালো আছেন তো, তাই না? ওকে, যারা দেখছেন আপনারা উত্তর করুন, একটু উত্তর করুন যে ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি? আছে সিসমোগ্রাফ, টেলিস্কোপ, রিখটার স্কেল, অটোগ্রাম, চারটা আছে। আপনারা বলেন। 2 এর খ বলছে টেলিস্কোপ, কে বলছে? আচ্ছা, 2 এর খ। আমি এখান থেকে আপনাদের উত্তরগুলো পড়ে নেই। ওকে, তুলিকা তুলি বলছে স্যার। আচ্ছা, 2 এর গ, 2 এর গ বলছে হলো, অনেকেই বলছে সালমা হক বলছে 2 এর গ, মাহমুদা আক্তার পলি বলছে 2 এর গ, তারপর হচ্ছে ইমরান ক বলছে। আপনারা তো মারামারি লাগাই দিবেন, আপনারা তো মারামারি লাগাই দিবেন। সিসমোগ্রাফ, রিখটার স্কেল, 2 গ্রুপ বলছে। আর কোন গ্রুপের ইয়া নেবো? আমরা চলেন না, মারামারি শুরু করে দেবো। ডান পাশে এক গ্রুপ থাকবে, বাম পাশে এক গ্রুপ থাকবে। এক গ্রুপ বলছে যে সিসমোগ্রাফ, আরেক গ্রুপ বলছে হলো টেলিস্কোপও বলছে, রিখটার স্কেলও বলছে, কিন্তু অটোগ্রাম কেউ বলে না। অটোগ্রাম কি? অটোগ্রাম কি? আমরা মাঝে মাঝে বলি হচ্ছে অটোগ্রাফ, এটা মূলত অটোগ্রাম। এই যে যখন দেখবেন যে হিরো আলম দৌড়ায় পিছনে গিয়ে, এই হিরো আলম ভাই প্লিজ যাইয়েন না, কেন? আমাকে একটা অটোগ্রাম দিন না। এই যে আমরা সিগনেচার নেই না, আমরা সেলিব্রিটির কাছে সিগনেচার নেই না, এখন তো ফোন আসছে, ফোনে আমরা সেলফি তুলি, সেলফি তুলে রেখে দেই। এটাও তো একটা অটোগ্রামের মতন, আমরা স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। আগে তো আর সেলফির যুগ ছিল না, আগে কি ছিল? একটা সিগনেচার ছিল। আমরা গিয়ে ওই যে মেসি, তারপর নেইমার, তারপর ক্রিস্টিয়ানো রোনালদো যখন যায়, তখন দেখবেন যে জার্সি আগায় দেয়, একটা ব্যাট আগায় দেয়, একটা বল আগায় দেয়, কত ভাবে সিগনেচার মানুষ নেয়। পার্মানেন্ট মার্কার দিয়ে তারপর সিগনেচার নেয়। এইটাই হচ্ছে সেই অটোগ্রাম। এই অটোগ্রাম বলা হয় কি? স্মৃতিচারণের জন্য আমরা যে সিগনেচার গুলো নিয়ে থাকি। অনেকেই বলছে ক ক ক ক, মাহমুদুর রহমান বলছে ক। তারপর হচ্ছে তীব্রতা, তীব্রতা সিসমোগ্রাফ। মাহমুদুর রহমান লিখছে সিসমোগ্রাফ, মাহমুদুর রহমান লিখছে সিসমোগ্রাফ। যারা লিখছেন সিসমোগ্রাফ, অনেক ভাই বোন লিখছেন সিসমোগ্রাফ, তাদের অ্যান্সারটা হলো না, তাদের অ্যান্সারটা হলো না। যখন বলবে ভূমিকম্প, ভূমিকম্পের তীব্রতা যখন বলবে ভূমিকম্পের তীব্রতা, তখন আপনাকে চোখ বন্ধ করে এটা দিতে হবে রিখটার স্কেল। রিখটার স্কেল, স্কেল মানে কি? মনে রাখবেন, স্কেল মানে মাপে। স্কেল মানে মাপে, কি মাপে? তীব্রতা মাপে, এটা মনে রাখবেন। স্কেল মানে হলো স্কেল দিয়ে তীব্রতা মাপে, স্কেল দিয়ে তীব্রতা মাপে, স্কেল দিয়ে তীব্রতা মাপে। আর গ্রাফ, এই যে দেখেন গ্রাফ, গ্রাফ মানে কি আমরা বুঝি? গ্রাফ মানে আমরা আঁকাবুকি বুঝি, আঁকা আঁকি বুঝি, তাই না? যখন ভূমিকম্প হয় তখন যে মেশিনটা মাপে, এই নিচে একটা ড্রাম থাকে, সেই ড্রামের মধ্যে একটা পেপার দেয়া থাকে। ধরে নেন যে আমার হাতটা হচ্ছে একটা ড্রাম, এই ড্রামের মধ্যে একটা পেপার দেয়া থাকে, সেই পেপারটার নাম হচ্ছে সিসমোগ্রাফ। মানে গ্রাফ না, এটা একটা পেপার দেয়া থাকে, উপর থেকে একটা কলম থাকে। যখন ভূমিকম্প হয় উপরের মেশিনটা ঠিক থাকে, আর নিচেরটা দৌড়াদৌড়ি করে, এরকম করে, মানে ড্রামটা হচ্ছে একটু সরে, আর এরকম করে ভূমিকম্পের যতটুকু মাত্রা আছে তত মাত্রায় হচ্ছে কাপাকাপি করে। কাপাকাপি হওয়ার পর এখান থেকে কিন্তু একটা এরকম করে আঁকাবুকি হয়, যেহেতু কাপে, কলমটা তো স্থির আছে, আর এ যেহেতু দৌড়াদৌড়ি করতেছে, এরকম একটা আঁকাবুকি হয়। এটাই হচ্ছে সিসমোগ্রাফ, এই পেপারটাই হচ্ছে সিসমোগ্রাফ। আর এই যে আঁকাবুকি হলো, এইটা স্কেল দিয়ে মাপে, এটা স্কেল দিয়ে মাপে কত মাত্রার ভূমিকম্প হলো, সেটা হলো রিখটার স্কেল। রিখটার স্কেল দিয়ে কি হয়? এই সিসমোগ্রাফের মধ্যে যে আঁকাবুকি হয় সেটা দিয়ে আপনার মাপা হয়। তাহলে ভূমিকম্পের যখন তীব্রতা বলবে, তীব্রতা মাপার কথা বলবে, তখন রিখটার স্কেলের বাইরে আর কিচ্ছু হবে না। যখন বলবে ভূমিকম্প মাপক যন্ত্রের নাম কি, তখন আপনি দিতে পারেন সিসমোগ্রাফ। ক্লিয়ার? ক্লিয়ার আপনারা? ভেরি নাইস, ব্যাপারটা সেই রাইট। ওকে, ব্যাপারটা কি ক্লিয়ার? ব্যাপারটা কি ক্লিয়ার? পারবো? ঠিক আছে, যদি পারি তাহলে আমরা পরের প্রশ্নে যাবো। আরেকটা আছে এখানে টেলিস্কোপ। টেলিস্কোপ হলো কি? দূরের কোনো বস্তুকে দেখার যে যন্ত্র, সেটাই হচ্ছে টেলিস্কোপ। দূরবীনও দূরের বস্তু দেখার জন্য। দূরবীন তো আমরা ধরুন 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার, 50 কিলোমিটার জন্য দেখার জন্য করি, কিন্তু
টেলিস্কোপ দিয়ে সাধারণত কয়েক আলোকবর্ষ দূরের আমরা পিকচার দেখতে পারি, কয়েক হাজার আলোকবর্ষ দূরের পিকচার দেখতে পারি। আমরা সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপ কিন্তু 1440 কোটি বছর আগের পিকচার তুলেছিল। ওকে, ঠিক আছে, আমরা সেই গল্পে না যাই, আসি পরের প্রশ্নে। আমাদের পরের প্রশ্নে কি আছে? পরের প্রশ্ন আছে ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি। ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি, কারা কারা এই প্রশ্নটা পারবেন একটু হাত তোলেন। এখানে বলছে ইউনিট বলতে একক, একক কি বলছে? ইলেকট্রিক্যাল এনার্জি মানে বিদ্যুৎ শক্তির একক কি সেইটা বলছে। উত্তর কি কি দেওয়া আছে এখানে, মানে অপশন দেওয়া আছে এখানে। নিউটন মিটার আছে, হলো ওয়াট সেকেন্ড আছে, হচ্ছে ওয়াট আছে, হলো বিটিইউ। চারটা অপশন আছে, কোনটা হবে? ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ, আর ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে রিখটার স্কেল। ওকে প্রিয় ভাই বোন, একটু করে শেয়ার হবে, একটা করে শেয়ার হবে। আমরা কিন্তু ক্লাসটা অনেক দুর্দান্ত ভাবে, মানে অনেক 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 মজা নিয়ে আমরা ক্লাসটা করবো ইনশাল্লাহ। এই ক্লাসের পরে ইনশাল্লাহ মনে হবে না যে কখনো আপনি সাধারণ জ্ঞানের এই টপিকটা অন্তত পক্ষে ভুলে গিয়েছেন। আর এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই। ভূমিকম্প যেহেতু সাম্প্রতিক একটা ঘটনা, ভূমিকম্পের যেহেতু আমাদের সম্ভাবনাময় বাংলাদেশ একটা, যদিও আমরা এখান থেকে দোয়া করবো যাতে আল্লাহ আমাদেরকে এখান থেকে রক্ষা করে, সেজন্য এই প্রশ্নগুলো আসতে পারে। বিশেষ করে রিখটার স্কেল এবং সিসমোগ্রাফ, এই জিনিসটা আপনার আসতেই পারে। সেজন্য এই জিনিসটা খুব বেশি করে মনে রাখতে হবে। এই প্রশ্নটা হেলায় ফেলায় করা যাবে না, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট ফর জব। ওকে, আমাকে অনেকে প্রশ্ন করেছে গ গ উম্মেহানি রহমান বলেছে গ, এমডি ফাহিম বলেছে গ। গ বলতে তো ওয়াট বোঝায়, তাই না? আমরা বাজারে গেলে আসলে সাধারণত বলি যে আমাকে 5 ওয়াটের একটা বাল্ব দেন, আমাকে 10 ওয়াটের একটা বাল্ব দেন, তাই না? এইভাবে তো আমরা বলি। কথা কি সত্য? আমাকে সরোয়ার মোর্শেদ শাওন বলছে যে আচ্ছা ঠিক আছে, উনি ওয়াট সেকেন্ড বলেছে। রেবেকা সুলতানা ওয়াট বলেছে। কারিমুল ইসলাম ওয়াট বলেছে, মানে গ বলেছে। শাইনি ইসলাম এআই ক্লাস পরীক্ষার আগের রাতে হয়েছিল মনে হয়। ও আচ্ছা, এই ক্লাস, হ্যাঁ রাইট, হয়েছিল। এটা প্রাইভেট গ্রুপে হয়েছিল। আজকে আমি এইটা হলো অনেক ভাই বোনদের জন্য নিলাম। এই পরীক্ষার থেকে আমি কিন্তু কিছু কিছু শব্দ উচ্চারণ করেছিলাম, প্রশ্ন কমন আসছে কিনা বলেন? আপনি তো এই ক্লাসটা করেছিলেন, প্রশ্ন কমন আসছে কিনা? যতগুলো কথা আমরা বলেছি 100% কিন্তু প্রশ্ন কমন এসেছিল। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, অনেকে বলছেন যারা গ তাদের অ্যান্সারটা সঠিক নয়। এটা সবার আগে কাটা যাবে। কেন কাটা যাবে? কেন কাটা যাবে বলুন? এই ওয়াট ইলেকট্রিক্যাল এনার্জি, এখানে বলছে যে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি আমরা কিভাবে চিন্তা করি? ধরুন একটা মোটরসাইকেল চলতেছে, আমরা কি বলি? কেএমপিএইচ এটা বলে না? কেএমপিএইচ এটা বলে না? কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার মানে 1 ঘন্টায় কত কিলোমিটার গাড়িটা চললো, আমরা তো সেভাবে বিবেচনা করি। মানে একটা মোটরসাইকেল যখন যায়, বলে না যে 200 গতিতে যাচ্ছে, 150 গতিতে যাচ্ছে, মূলত 150 কিলোমিটার ঘন্টায়। ঘন্টায় 150 কিলোমিটার যাচ্ছে জন্য এটাকে আমরা সেভাবে বিবেচনা করি। একটা বাইক যখন 100 কিলোমিটার গতিতে যায়, বলে না যে 100 kmph, 100 kmph। তার মানে আমরা বাইকের, তারপর হলো প্রাইভেট কার, বাস, আমরা এই ঘন্টাগুলো, বা উড়োজাহাজ, আমরা এই ঘন্টাগুলো, আমরা এই স্পিডটা মাপি কি? আওয়ারে। এই স্পিডটা মাপি আওয়ারে। কিন্তু ওয়াট যারা বলছেন তারা ভুল বলছেন এই কারণে, ইলেকট্রিক্যাল এনার্জির যেটা একক, মানে ইউনিট বলতে একক বোঝায়, সেটা আমরা সেকেন্ডে হিসাব করি। এই ওয়াটটা আপনার সেকেন্ডে হিসাব করি। এই ওয়াটটা আমরা সেকেন্ডে হিসাব করি। এই ওয়াটটা আমরা সেকেন্ডে হিসাব করি। যখন আপনার ওয়াট থাকবে কিন্তু ওয়াট সেকেন্ড থাকবে না, ধরুন এটা ঢেকে দিয়েছে, আপনাকে বলছে ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি, ওয়াট সেকেন্ডটা ঢাকা আছে, 100% ওয়াট ইজ রাইট অ্যান্সার। কিন্তু যখন আপনাকে স্পেসিফিক করে দিবে যে ওয়াটটা পার সেকেন্ডে, তখন আর এটার খাওয়া নেই। মাসিকে অনেক ভালোবাসি, কিন্তু মা এসে পাশে দাঁড়াইছে, মাসির কি আরো টাইম আছে বলেন? এই হলো ওয়াটটা হলো মাসি, আর ওয়াট সেকেন্ডটা হলো আমার মা। সেজন্য ওয়াট সেকেন্ডে যেহেতু আরো বেশি স্পেসিফিক করে দিয়েছে, সেজন্য এইটা হবে রাইট অ্যান্সার। আর নিউটন মিটার কি? নিউটন মিটার হচ্ছে শক্তির একক। শক্তির একক, যেটাকে এনএম দিয়ে বিবেচনা করা হয়। ঠিক আছে? আর বিটিইউ কি? বিটিইউ মূলত হচ্ছে আপনার, এটাও একটা মাপার যন্ত্র। বিটিইউ হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট।
এটা হচ্ছে আপনার ফারেনহাইট, অর্থাৎ ফারেনহাইটের একক। আমরা যখন পানি উত্তপ্ত করি, পানি যখন গরমে দিই, তখন এই পানির গরমের যে এককটা সেটা হবে আমাদের, আচ্ছা সেইটা হবে হচ্ছে আমাদের বিটিইউ। ফারেনহাইটের একক হবে আমাদের বিটিইউ। ঠিক আছে, আমরা পারবো কি এই প্রশ্নটা পরীক্ষা আসলে পারবো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন আপনারা অনেকেই ভুল করেছেন, সেই জন্য আমাদের পরবর্তীতে এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে আছে আমাদের মহাকর্ষ অভিকর্ষ শক্তি। এইটা নিয়ে আমরা কয়েকটা হয়তোবা প্রশ্ন সলভ করবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা আসার মতন প্রশ্নগুলোই আমি রেখেছি, সেজন্য আপনাদেরকে এই ক্লাসটা ধৈর্য সহকারে দেখতে হবে। মহাকর্ষ কি, অভিকর্ষ কি, শক্তি কি? শক্তি তো আমরা মোটামুটি দেখলাম। মহাকর্ষ হচ্ছে দুটি বস্তুর পরস্পর যে শক্তি বা সম্পর্ক, যেটা আকর্ষণ, সেটাকে বলা হয় মহাকর্ষ। ধরুন এই পৃথিবীটা এবং চাঁদটা, এই এই দুই বস্তুর মধ্যে কিন্তু একটা আকর্ষণ আছে। আকর্ষণ আছে বিধায় এই পৃথিবীকে কেন্দ্র করে চাঁদটা ঘুরছে, তাই না? আমরা আবার পৃথিবী এবং চাঁদ, আমরা দুইজন মিলে সূর্যকে আবর্তন করছি। সূর্য আবার কি করছে? গ্যালাক্সির সেই কেন্দ্রবিন্দুকে আবর্তন করছে। আমরা কেউ কাউকে পরস্পরকে কিন্তু ছেড়ে যাই না। আমরা সলিমুদ্দিনের ওয়াইফ সলিমুদ্দিনকে ছেড়ে যাইতে পারে, কলিমুদ্দিন আবার কলিমুদ্দিনের ওয়াইফকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু পৃথিবী এবং চন্দ্র পরস্পরকে এত বেশি ভালোবাসে কেউ কাউকে জানা। কিসের কারণে? এই মহাকর্ষের কারণে। এই মহাকর্ষের ভিতরে আবার এমনও আছে যে অভিকর্ষ যদি আলোচনা করি, অভিকর্ষ হচ্ছে আমরা যে পৃথিবীতে আছি, আমি তো লাফ দিলে সেই চাঁদে চলে যেতে পারি, কেন আমাকে চাঁদে যাওয়ার জন্য স্পেসশিপ ব্যবহার করতে হয়? অবশ্যই মধ্যাকর্ষণ শক্তির কারণে আমি যাচ্ছি না। এই অভিকর্ষটা হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি। চলুন আমরা কিছু প্রশ্ন সলভ করি। এখানে প্রশ্ন আছে যে চাঁদে নিয়ে গেলে কোন বস্তুর ওজন বাড়বে না কমবে? বলেন, চাঁদে নিয়ে গেলে কোন বস্তুর ওজন বাড়বে না কমবে? চাঁদে নিয়ে গেলে কোন বস্তুর ওজন বাড়বে না কমবে? এখানে অপশন আছে কমবে, একটা অপশন আছে বাড়বে, একটা অপশন আছে একই থাকবে, একটা অপশন আছে শূন্য হবে। বলেন, শূন্য হবে? শূন্য হবে। আমার ওজন যেটা আছে, আমি চাঁদে গেলে কি শূন্য হব? এর আগে একটু কথা বলি। চাঁদ পৃথিবীর থেকে 6/1 ওজন, পৃথিবীর যা ওজন আছে তার থেকে 6/1 ওজন হচ্ছে এই চাঁদের। তাহলে চাঁদে আমি যদি যাই, আমার ওজন বাড়বে না কমবে? বলেন তো, আমার ওজন বাড়বে না কমবে? যদি আমি চাঁদে যাই, তাহলে আমার ওজন বাড়বে না কমবে? আমি একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, আমি পারি না, আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, আমি চাঁদে গেলে আমার ওজন বাড়বে না কমবে? অনেকে লিখছেন কমবে। কমবে। লোকমান হাকিম বাবু লিখছে কমবে, শাহিনী ইসলাম লিখছে কমবে, সালমা হক লিখছে কমবে। রাইট, কমবে। কতটুকু কমবে? কমবে হলো, যেহেতু পৃথিবীর 6/1 ওজন হচ্ছে চাঁদের, সেজন্য এটা হলো মানে 6/1 হবে ওজন। 6/1 হবে, 6/1 হবে। যদি আমি চাঁদে যাই, আমার ওজন যদি এখানে ওজন যা থাকবে তার 6/1 থাকবে হলো চাঁদে। যদি আমার এখানে ওজন 60 কেজি হয়, চাঁদে কি হবে? আমার 10 কেজি ওজন, তাই না? এটাই তো হওয়ার কথা। ওকে, ঠিক আছে। এই প্রশ্নের উত্তর সবাই পেরে গেছে। সবাই এখানে মোটামুটি অনেক শিক্ষিত মানুষ, অনেক পারে, এটা বোঝা গেল যে অনেক পারে, কিন্তু মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যায়। কনফিউজিং প্রশ্ন আমরা রেখেছি, এই কনফিউজিং প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে দেবো সেটাও আমরা রাখবো। একটা করে জাস্ট শেয়ার হবে, যারা দেখছেন এই মুহূর্তে, যেখান থেকেই দেখছেন, একটা করে জাস্ট শেয়ার হবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে আছে যে পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন? রাইট, পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন? শুধু তাই না, পৃথিবী যে ঘুরছে, আমরা যে ছিটকে পড়ি না, আমরা যদি হাত দিয়ে কোনো একটা পাটকেল নিয়ে এইরকম করে একটা ঢিল দিই, সেটাও তো ফিরে আসে। মানে আমার কাছে ফিরে না আসুক, অন্যর দিকে চলে যায়, তাই না? অন্যের দিকে তো চলে গেল, বা একটা নির্দিষ্ট একটা দূরত্বে গিয়ে পড়লো। কেন ওই ঢিলটা একেবারে মহাকাশ ভেদ করে উপরে চলে গেল না? আমাদের বায়ুমণ্ডল কেন ভেদ করলো না? ভেদ না করার পিছনে কি কারণ বলেন? মহাকর্ষ বলের জন্য, মধ্যাকর্ষণ বলের জন্য, আমরা স্থির থাকার জন্য, পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য? কোনটা হবে বলেন? কোনটা হবে বলেন? অনেকে লেখছে হলো মহাকর্ষ বলের জন্য। ভেরি গুড। আমরা মহাকর্ষ সম্পর্কে জেনেছি, এক বস্তু আরেক বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকেই বলা হয় মহাকর্ষ। সেজন্য অ্যান্সারটা আমরা ধরে নিতেই পারি আপাত দৃষ্টিতে। মাহবুর রহমান, আপনাকে ধন্যবাদ অ্যান্সার করার জন্য। ময়না ইসলাম লিখছে মহাকর্ষ বলের জন্য। তারপর শাইনি ইসলাম লিখছে বি, মধ্যাকর্ষণ বলের জন্য। তারপর হচ্ছে আখি তারা লিখছে ক,
ইমরান হাসান ইমরান লিখছেন খ। তারপর হচ্ছে মাহমুদা আক্তার কলি লিখছে 5-এর ক। 5 নম্বর প্রশ্ন এখানে ক লিখছে। কারিমুল ইসলাম ক লিখছে। রাবেয়া আমিন রাখি লিখছে খ। যারা লিখছে ক তারা অ্যান্সারটা ভুল করেছে। আমি কেন এখানে ভুলের সংখ্যা বেশি পেয়ে গেছি? ভুল ভুল। এটা মহাকর্ষ বলের জন্য নয়, এটা মধ্যাকর্ষণ বলের জন্য। এটা মধ্যাকর্ষণ বলের জন্য। পৃথিবীর মধ্য মানে মাঝে প্রায় 5,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত। সেই উত্তপ্তটাই যে শক্তি এমনটা না, চৌম্বকীয় শক্তি যে এটাই হবে তেমনটা না। আমাদের হতে পারে সেটাই একটা মধ্যাকর্ষণ শক্তি। সেই শক্তির কারণে আমরা ছিটকিয়ে পড়ি না। মধ্যাকর্ষণ বলের কারণেই, মধ্যাকর্ষণ শক্তির কারণে আমরা ছিটকিয়ে পড়ি না। পৃথিবী ঘুরছে, পৃথিবী কিন্তু বহু জোরে ঘুরছে, কিন্তু আমরা ছিটকিয়ে পড়ি না। পৃথিবীর শক্তির মূল উৎস কি বলেন? এখানে প্রশ্ন আছে, পৃথিবীর শক্তির মূল উৎস কি? অভিকর্ষ শক্তি, মধ্যাকর্ষণ শক্তি, পারমাণবিক শক্তি, সূর্য। কোনটা হবে বলেন? আমরা এতক্ষণ তো আলোচনা করলাম যে আমরা মধ্যাকর্ষণ শক্তির কারণে ছিটকিয়ে পড়ি না, অভিকর্ষ যেটাকে বলা হয়। এখানে প্রশ্ন রেখেছি পৃথিবীর শক্তির মূল উৎস কি? 4টা অপশন আছে অভিকর্ষ শক্তি, মধ্যাকর্ষণ শক্তি, পারমাণবিক শক্তি, সূর্য। কারা কারা অ্যান্সার করবেন বলেন? অ্যান্সার করেন। মধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলের জন্য। এটা সম্ভবত আগের প্রশ্নের উত্তর। মাহমুদুর রহমান সঠিক অ্যান্সার দিয়েছে। শাহিনী ইসলাম সঠিক অ্যান্সার দিয়েছে। ইনামুল হোসেন ভুল অ্যান্সার দিয়েছে। না, ইনামুল হোসেন 5-এর অ্যান্সার দিয়েছিল। এটা 6 নম্বর প্রশ্ন চলছে। 6 নম্বর প্রশ্ন অ্যান্সার করবেন। দেখি কারা কারা। লোকমান হাকিম বাবু সঠিক অ্যান্সার করেছে। মাহমুদুর রহমান সঠিক অ্যান্সার করেছে। তারপর সারোয়ার মোর্শেদ শাওন সঠিক অ্যান্সার করেছে। আখি আক্তার সঠিক অ্যান্সার করেছে। উম্মে হানি রহমান সঠিক অ্যান্সার করেছে। আপনারা এতগুলো মানুষ সঠিক অ্যান্সার করেছেন, আমি যদি এর বিপক্ষ যাই তাহলে তো দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। পরে দেখবেন যে আমাকে খুঁজে পাওয়া দায় সারা হয়ে যাবে। আমি কিন্তু লুকিয়ে থাকবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সঠিক অ্যান্সার করেছেন। 7 নম্বর প্রশ্ন, আমরা শব্দ নিয়ে এখন ক্লাস করব। শব্দ নিয়ে ক্লাস করব। এখানে আছে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? বলুন, অ্যান্সার করুন। কোন মাধ্যমে শব্দের গতি সব থেকে বেশি? আমি একটু বলে দেই। বাতাসে একটা শব্দের গতি আছে, পানিতে একটা শব্দের গতি আছে, লোহার মধ্যে একটা শব্দের গতি আছে। কোন মাধ্যমে শব্দের গতি আছে এবং শূন্যতায় শব্দের গতি কেমন? যদি বাতাস বলি, বাতাসে শব্দের গতি 340 ms বলা হয়। কেন বলা হয়? এটা হচ্ছে মিটার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে 340 মিটার পর্যন্ত যেতে পারে পানিতে। 1 সেকেন্ডে বাতাসে। পানিতে কতটুকু যায়? বলেন, পানিতে কতটুকু যায়? অনেকে সঠিক অ্যান্সার করেছে। কমেন্ট করতে পারছি না, কেন কমেন্ট করতে পারছে না? অনেক ভাই বোন তো কমেন্ট করছে। বলেন, পানিতে বাতাসে নাকি লোহায়? পানিতে বাতাসে নাকি লোহায়? এখানে হলো পানিতে যায় হলো 1500 ms মানে মিটার সেকেন্ড। 1 সেকেন্ডে 1500 মিটার পর্যন্ত যায়। এবং লোহাতে যায় 5000 ms। 5000 ms লোহাতে যায় 5000 ms। তাহলে এখানে কি পাইলাম? বাতাস, পানি, লোহা। আমরা এইভাবে সিলেক্টটা রাখতে বলে বাপালো, হ্যাঁ, এভাবে মনে রাখবো। লোহাতে 5000 ms মানে মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে 5000 মিটার পর্যন্ত যায়। কিসে? লোহায়। বা স্বাভাবিক আমরা যে বায়ুমণ্ডলে অবস্থান করছি, আমাদের স্বাভাবিক যে গতি শব্দের, তার থেকে লোহাতে প্রায় 16 গুণ গতি বেশি। এবং শূন্যতায় একদম শূন্য। আমরা যদি চাঁদে যাই একজন আরেকজনের সাথে জীবন আমরা কথা বলতে পারবো না। মানে কথা বলতে পারবো কিন্তু একজন আরেকজনকে শুনবো না। ওইখানে অবশ্য মারামারিটা আমার মনে হয় কি জানেন, যারা বাংলাদেশে যুদ্ধ করে, যারা বিশ্বব্যাপী যুদ্ধ করতেছে, সবাইকে একদিন হলো মানে চাঁদের মধ্যে গিয়ে আমরা যুদ্ধটা লাগাই দিই, কারণ আমাদের কথার কারণে তো যুদ্ধ লাগে। আমাদের ট্রাম্প কাকু বলে যে একটা কিন্তু মেরে দেবো, কিন্তু এই যে মেরে দিলাম। ওইদিকে কিম জং উন বলে যে 2টা মেরে দেবো, তুমি একটা মারবো, আমি কিন্তু তোমাকে 2টা মেরে দেবো। এই যে মারামারিটা এই কথার কারণে কিন্তু বেশি লেগে থাকে। সেজন্য আমার মনে হয় এই যে প্রাণীগুলো আসলে যুদ্ধ নিয়ে থাকে, এই প্রাণীগুলোকে চাঁদে পাঠানো দেওয়া উচিত। ওখানে বাতাস নাই, পরম শূন্যতায় তুমি যা বলবো আমি যা বলবো আমার মনে মনে থাকবে। যত গালি দেওয়ার ইচ্ছা তুমি দিতে থাকো, আমি তো শুনতেছি না।
আমার আর কোনো ক্ষতি নেই। ওকে, তারপরে আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে আলট্রাসোনোগ্রাফি কি। এখানে কতগুলো অপশন দেওয়া আছে দেখেন। নতুন ধরনের এক্স-রে, নতুন তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং, শরীরের অভ্যন্তরে শব্দ বিশ্লেষণ, শক্তিশালী শব্দ দিয়ে পিত্তপাতর বিচূর্ণীকরণ। এখানে বলেন কোনটা অ্যান্সার হবে? আলট্রাসোনোগ্রাফি কি? আলট্রাসোনোগ্রাফি কি? আলট্রাসোনোগ্রাফি কি একটু বলবেন। আমরা সাধারণত আলট্রাসোনোগ্রাফি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আলট্রা। আলট্রা মানে হচ্ছে এক্সট্রিম, যেটাকে হচ্ছে অনেক বেশি সাউন্ড, যে সাউন্ড আমরা শুনতে পারি না, যে সাউন্ড আমরা শুনতে পারি না, অনেক বেশি না, যে সাউন্ড আমরা শুনতে পারি না সেই সাউন্ড দিয়ে, ধরুন আমরা আলট্রাসোনোগ্রাফিতে সাধারণত কি হয়, ধরুন কোনো আমাদের মা যদি কনসিভ করে, তারা যদি ডাক্তারের কাছে যায়, ধরুন একটা প্যাড। আলট্রাসোনোগ্রাফিটা মূলত কিভাবে হয় আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। আর ধরুন ভ্রূণটা এই জায়গায় থাকে, ধরে নিলাম ভ্রূণটা এই জায়গায় থাকে, এটা 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি, মানে এটা সাধারণত 7-8 সপ্তাহের পর থেকে আমাদের মারা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করতে যায়। আলট্রাসোনোগ্রাফিটা মূলত কিভাবে কাজ করে আমরা সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা সেটা নিয়ে এখন দেখব। আলট্রাসোনোগ্রাফিতে করতে গেলে সাধারণত ডাক্তাররা বলে যে প্রস্রাবের অনেক চাপ লাগবে, চাপ না থাকলে কিন্তু করতে দেয় না। হোল অ্যাবডোমিন হোক, আংশিক হোক, যতটুকুই হোক, অনেক চাপ লাগবে, চাপ লাগলেই করতে দেয়। মানুষের টিস্যুতে সাধারণত 1540 ms, মানে শব্দের গতি হচ্ছে 1540 ms। মানে কি? (1540 মিটার সেকেন্ড) পার সেকেন্ডে 1540 মিটার যেতে পারে শব্দের গতি মানুষের টিস্যুতে। এবং যখন এই জায়গাগুলোতে পানি থাকবে, সেইটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফিটা, আলট্রাসোনো মেশিনটা মূলত 1540 সেকেন্ড, 1540 মিটার পার সেকেন্ডে হিসাব করে। এই যে আলট্রাসোনোগ্রাফির মেশিনটা যদি এই জায়গায় লাগায়, ধরে নিলাম এটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফির মেশিন, এখান থেকে শব্দ ছেড়ে দেয়, শব্দ ছেড়ে দিয়ে এখানে ধাক্কা লেগে আবার এখানে যায়, আবার এখানে এখান থেকে ধাক্কা লাগে, ধাক্কা লাগার পর এখানে আসে, এখানে যে আবার ধাক্কা লাগে, এখানে আসে, এখানে কি ধাক্কা লাগে, এখানে আসে। এই ধাক্কাগুলো খেতে থাকে, খেতে খেতে তখন যে অডিও রিসিপ্টটা আছে সেই রিসিপ্টটা রিসিভ করে যে এই শব্দগুলো যে 1540 পার সেকেন্ডে দৌড়াদৌড়ি করতে গিয়ে এখানে একটা ইমেজ তৈরি হয়। সেই ইমেজের সাইজ কতটুকু তখন বোঝা যায়। এই সাইজ অনুযায়ী আপনার ডেলিভারির ডেটটা কিন্তু দিতে পারে। শুধুমাত্র আমি কনসেপ্ট দিয়ে বোঝালাম, এটা দিয়ে কলিজা, এটা দিয়ে আপনার রক্তের চাপ, সমস্ত কিছু কিন্তু আপনার হিসাব করা যায়। ওকে, তাহলে এখানে কি হলো যে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের দ্বারা ইমেজিং, এত ছোট যে মানুষের কান সেটা শুনতে পারে না, এটা মেশিন দিয়ে শুনতে হয়। আমরা পরের প্রশ্নে যাব। আধুনিক বিজ্ঞান খুবই ইম্পর্টেন্ট। আধুনিক বিজ্ঞান, যে আধুনিক বিজ্ঞান থেকে প্রশ্ন 100% হয়েই থাকবে, যেখান থেকে প্রশ্ন 100% হয়েই থাকবে। আখি তারা সবাই মোটামুটি সঠিক অ্যান্সার করেছিল। রেবেকা সুলতানা সঠিক অ্যান্সার করেছিল। আচ্ছা, জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে? এখানে আছে আলট্রাভায়োলেট, আলট্রাভায়োলেট আছে। আলট্রাভায়োলেট হচ্ছে অতি বেগুনি রশ্মি, যেটা মানুষ দেখতে পারে না। অতি বেগুনি রশ্মি হচ্ছে 10 থেকে 400, যেটা মানুষ দেখতে পারে না। মানুষ দেখতে পারে 400 থেকে 700 মানুষ দেখতে পারে। এই যে ধরুন এইটা যে হলুদ কালার, এইটা যে পেস্ট কালার, এইটা যে হচ্ছে ব্লু কালার, তারপর আরো কতগুলো কালার আছে, এইটা যে মেরুন কালার, এই জিনিসগুলো আমরা দেখতে পারি কিসের কারণে? কারণ আমাদের 400 থেকে 700 ন্যানোমিটার, 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে ভিজিবল, আমরা এটা দেখতে পারি। এর কমও দেখতে পারি না, এর বেশিও দেখতে পারি না। তো আলট্রাভায়োলেটটা হচ্ছে 10 থেকে 400, সেজন্য আমরা এটা দেখতে পারি না। আবার এখানে দেখেন ভিজিবল যেটা বলছে, যে ভিজিবল বলতে আমরা যা কিছু দেখতেছি এগুলো সব ভিজিবল। এই যে ভিজিবল বলতে এই 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে যা কিছু আমরা দেখতে পারি, যে লাইটের আলো, পৃথিবী, চন্দ্র, গ্রহ, সূর্য, নক্ষত্র, যা আমরা দেখতে পারি সবগুলো হচ্ছে ভিজিবল 400 থেকে 700। ইনফ্রারেড হচ্ছে 700 থেকে প্রায় 1 মিটার।
700 থেকে 1 মিটার। এখানে প্রশ্ন হলো জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে? জেমস ওয়েব টেলিস্কোপ ব্যবহার করে ইনফ্রারেড। অনেকে সঠিক আনসার করেছেন, অনেকেই খ বলতেছেন স্যার আপনার অভিনয় করে দেখানোর স্টাইলটা দারুণ। যাতে আপনি মনে রাখতে পারেন, আলটিমেটলি যাতে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে আমার ইন্টেনশন এখান থেকে, রাইট? পড়ার জন্য সব জায়েজ, পড়ার জন্য সব জায়েজ। আপনি মনে মনে একটু হালকা গালি দিয়েও যদি একটা পড়া মনে রাখতে পারেন, এটা যদি আপনি প্রয়োগ করতে পারেন, এই গালিটা মনে মনে জায়েজ, আবার কাউকে দিতে যায় না। মানে গালি যদিও জায়েজ না, আমি বললাম আর কি যে পড়ার খাতিরে চলে, মাঝে মাঝে চলে। আমরা তো অনেক টেকনিক নিয়ে পড়াশোনা করি, তাই না? তাহলে জেমস ওয়েব টেলিস্কোপ কি ধরনের রেডিয়েশন ব্যবহার করে? ইনফ্রারেড। এই ইনফ্রারেড বলতে বোঝায় একটা যখন আমরা আলো জ্বালাই, সে আলোটা যতদূর পর্যন্ত যায়, এই আলোর তীব্রতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। যখন লালচে আকার ধারণ করে, লালচের থেকেও আরো বেশি ক্ষীণ হয়ে যায়, সেই জিনিসটাকেই বলা হয় ইনফ্রারেড। ইনফ্রারেড আমরা দেখতে পারি না, আমরা আলট্রা ভায়োলেটও দেখতে পারি না। আমরা দেখতে পারি কি ভিজিবল, যেটা 400 থেকে 700 ন্যানোমিটার মধ্যে যেটা আছে, সেটাই আমরা শুধু দেখতে পারি। আমরা পরের প্রশ্নে চলে যাব। এখানে আছে পারমাণবিক বোমা তৈরি হয় নিচের কোন ধাতু দিয়ে? আছে রেডিয়াম, ইউরেনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। বলেন কোনটা অ্যান্সার হবে? এই অ্যান্সারটা যদি না পারেন, তাহলে আমি ধরে নেব যে আপনারা পড়াশোনা থেকে একটু দূরে আছেন। এই অ্যান্সারটা আপনাকে জানতে হবে। এখানে আছে পারমাণবিক বোমা তৈরি হয় নিচের কোন ধাতু দিয়ে? আছে রেডিয়াম, ইউরেনিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। রেডিয়াম কি? রেডিও অ্যাক্টিভ। রেডিও অ্যাক্টিভকে বলা হয় রেডিয়াম, যেটা দিয়ে হলো আপনার ক্যান্সারে যে থেরাপি দেয়, বলে না রেডিও থেরাপি দেয়, সেই জিনিসটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ। রেডিও থেরাপি যেটা দেয়, আবার এইটাই কিন্তু আবার মানুষের ক্যান্সারের কারণ যদি আপনি এটা ব্যবহার করেন, এটার সংস্পর্শে বেশি করে থাকেন। সোডিয়াম এটা একটা রাসায়নিক দ্রব্য, পটাশিয়াম একটা রাসায়নিক দ্রব্য যেটা সার উৎপাদনের জন্য ব্যবহার হয়। সোডিয়াম আয়ন যেটা আমরা লবণে পাই, যদিও সোডিয়াম যেটা আছে সিএল, যেটাকে বলা হয় সিএল, এটা যদি পানির সংস্পর্শে আসে তাহলে এটা বিস্ফোরণ হওয়ার মতন ঘটনা ঘটতে পারে। পটাশিয়াম এটা একটা দাহ্য পদার্থ, মানে রাসায়নিক দ্রব্য। ইউরেনিয়াম, রেডিয়ামের মধ্যে হচ্ছে 11 পারমাণবিক, রেডিয়ামের মধ্যে হচ্ছে 11 হচ্ছে 11 হলো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। একটাই জিনিস আছে ইউরেনিয়াম, যেটা কিনা সবাই আনসার করতেছেন। ইউরেনিয়াম, জি এই আনসারটা সবাই পারবেন আমি জানি। ইউরেনিয়ামের মধ্যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। ইউরেনিয়ামের মধ্যে পারমাণবিক সংখ্যা কত? 92। এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে ইউরেনিয়ামের মধ্যে পারমাণবিক সংখ্যা কত, এই প্রশ্নটা এখান থেকে আসতে পারে। ওকে, জাস্ট একটা করে শেয়ার হবে, যারা এই ক্লাসটা দেখছেন একটা করে জাস্ট শেয়ার হবে। এই প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো এবং খুবই গুরুত্বপূর্ণ। একটা করে শেয়ার করে দিবেন, দিয়ে আবারও আমরা ক্লাসে মনোযোগ দিব। আমাদের 10 নম্বর প্রশ্ন চলে গেছে, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এই ক্লাসটা শেষ করে দিতে পারবো। আমাদের যদিও ক্লাসটা খুব দ্রুত শেষ করে দেবো, কিন্তু টেকনিকে শিখলে এবং ক্লাসটা আমরা যদি মনোযোগ দিয়ে দেখি, এখান থেকে আপনি প্রশ্ন ইনশাল্লাহ পাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা যাই। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি বলেন? এইবার মেয়েরা একটু বেশি আনসার দিতে পারবে ছেলেদের তুলনায়। ছেলেরাও পারবে কেন? বাজুস, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন, বাজুস। এই বাজুস কিন্তু যারা ছেলেরা বিয়ে করতে যাচ্ছ, 2,34,680 টাকা হলো স্বর্ণের ভরি। 2,34,680 টাকা। আমি আপডেট নিউজ দেখেই আপনাদের সাথে কথা বলছি। গতকালকে সম্ভবত এই স্বর্ণের দাম বেড়ে গেছে এবং বাংলাদেশের সব থেকে স্বর্ণের দাম মনে হয় এবারেই বাড়লো। 1,34,680 টাকা। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? যারা একটু লোক আছে, চাওয়ার মতো লোক আছে, তারা কিন্তু চেয়ে নেন, আবদার করেন যে আমাকে একটু দেয়া যাবে না। অনেকে আনসার করতেছে প্লাটিনাম ইজ দ্য রাইট আনসার। এবং পৃথিবীতে সব থেকে, যদি আমরা শক্ত পদার্থ ধরি, শক্তিশালী শক্ত পদার্থ যদি ধরি, তাহলে সেটা হবে হীরক বা হীরা। বুঝতে পেরেছেন? পৃথিবীতে সব থেকে কঠিন পদার্থ হচ্ছে হীরা, যেটা একটা কার্বন মৌল, ওর সাথে সাথে 4টা পরমাণু শক্তিকে একত্রে নিয়েও বসবাস করে। এটা পরীক্ষা আসতে পারে যে
প্লাটিনাম। ওকে, সঠিক অ্যান্সার। আমরা পরের প্রশ্নে চলে যাব। যারা কমেন্ট করতেছে আজকে ধুমাই কমেন্ট করতেছে, তার মানে এই প্রশ্নগুলো মোটামুটি সবাই পারে, বোঝা গেল। পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থের নাম কি? ও আচ্ছা, আমরা তো এটা একটু আগে আলোচনা করেছি, তাই না? এই আলোচনায় আমরা থাকবো না। আমরা যাব 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নে কি আছে? সিএনজি দ্বারা কি বোঝায়? রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত অপরিশোধিত পেট্রোলিয়াম, এক ধরনের সীসা, অতিক্রান্তকৃত গ্যাস। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, আপনারা অ্যান্সার করেন। সিএনজি দ্বারা কি বোঝায়? স্যার 2 লাখ, রাইট। 1,80,000 তো আগেই ছিল, 2 লাখে হবে, বুঝছেন? স্বর্ণ টর্ণ কিনি না তো, নাই হাতের মধ্যে স্বর্ণ নাই, এগুলো ফাও জিনিস। হাতের মধ্যে স্বর্ণ নাই, এবং স্বর্ণ কেনার মতন পরিস্থিতির মধ্যেও পড়ি নেই। যখন পড়বো তখন আর ভুলবো না, তখন পরীক্ষায় পাশ করব। যদি প্রশ্ন আসে যে 1 ভরি স্বর্ণের দাম কত, যদিও ঘুমোতে যাই এক দাম নিয়ে, উঠে দেখি আরেকটা দাম তৈরি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? সিএনজির পূর্ণ রূপটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এইটার সবাই অ্যান্সার করে ফেলছে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস, রাইট। এইটার যদি ফুল মিনিং আসে, ফুল মিনিংটা খুবই ইম্পর্টেন্ট। ফুল মিনিং কিন্তু আসে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আপনি এভাবে দিবেন, কম্প্রেসড, সিতে কম্প্রেসড, এনতে ন্যাচারাল, জিতে গ্যাস। এই অ্যান্সারটা আপনারা করে দিবেন, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে দুইটা, একটা হলো ফুল মিনিং আসতে পারে, একটা হলো আপনার বাংলাতে বোঝাতে পারে যে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস। ওকে, নিচের কোনটি ডিএনএ ভাইরাস ঘটিত রোগ? বলুন, নিচের কোনটি ডিএনএ ভাইরাস ঘটিত রোগ? এখানে আছে ডেঙ্গু জ্বর, এখানে আছে স্মল পক্স, কোভিড-19, পোলিও। আমি ডিএনএ ভাইরাস ঘটিত আরো কিছু এখানে রোগের নাম লিখে দিই আপনাকে, যদি যে চিকেন পক্স হচ্ছে আপনার ডিএনএ ভাইরাস জনিত চিকেন পক্স। তারপর হচ্ছে আপনার হেপাটাইটিস বি, এগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস ঘটিত রোগ। এখানে আছে কোভিড-19 আছে, এটা কিন্তু আরএনএ। এখানে যে কোভিড-19 আছে, এটা আরএনএ। তাহলে আমরা কি পাইলাম? যে নিচের কোনটি ডিএনএ ভাইরাস ঘটিত রোগ? 100%, যেহেতু চিকেন পক্স আমরা পড়ছি এখানে, এটা হবে কি? স্মল পক্স হবে কি আপনার ডিএনএ ভাইরাস ঘটিত রোগ। আর ডেঙ্গু জ্বর হচ্ছে আমাদের মশা বহন করে, মনে হয় এই প্রশ্নটা মনে হয় রেখেছি। চলুন আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে আছে কি? ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? এই মশার বাচ্চা মশা রে মশা, পেটকোনা তোর ডমডুমে ডুম করে, আরে মশার জব্দতি মুই গাত দিন খ্যাতা, তা তো শালার জারুয়ের মশা কয় পীড়িতের কথা, রে মশা পেটকোনা তোর ডমডুমে ডুম করে। ওকে, আমরা ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? যে মশাই আসুক না কেন, সেই মশা কি করে? ডেঙ্গু জ্বরের সাথে আবার হচ্ছে চিকুনগুনিয়া, এই মশা, এই ভাইরাসটা কিন্তু বহন করে যে মশা। এই মশাটার নাম কি? এডিস। সবাই এডিস বলে ভাষায় ফেলছে, তার মানে এডিস ইজ রাইট অ্যান্সার। এডিস হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে কি পাইলাম? যে ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? এডিস মশা। ভুলবো কখনো? ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? হচ্ছে এডিস মশা। এই চিকুনগুনিয়ার সাথে কিন্তু জিকা একটা আছে না, জিকা রোগ, সেই জিকা রোগের ভাইরাসও বহন করে। এর সাথে আরেকটা আছে বোর্ডে কখনো লিখিনি, বুঝছেন? ইয়েলো ফিভার, হলুদ জ্বর, তাই না? ইয়েলো ফিভার, জিকা, চিকুনগুনিয়া, তারপর হচ্ছে ডেঙ্গু। হ্যাঁ, এই 4টা বহন করে কি? এডিস মশা।
আল্লাহ স্যার গানও জানে, বাজনা ছাড়া গান একটু বলা যায় মাঝে মাঝে। ওকে, আমরা একটু পরের প্রশ্নে চলে যাব। বছরের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান? এইটা একটা মারাত্মক কনফিউজিং প্রশ্ন, আমি বলে দিলাম। এইটা একটা মারাত্মক কনফিউজিং প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সার কে জানবেন একটু আমাকে বলে দিবেন। বছরের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান? বছরের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান? এই প্রশ্নের উত্তর আমি ড্যাম শিওর যে আপনারা ভুল করবেন। আমি জানি আপনারা ভুল করবেন। এই প্রশ্নের উত্তর আপনারা জানি আপনারা ভুল করবেন, যে বছরের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান। আমি 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 জানি যে আপনারা ভুল করবেন। বছরের কোন দিন, বছরের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান? যে কে কে উত্তর করতেছেন বলেন। আমি জানি আপনারা ভুল করবেন, আমি জানি আপনারা ভুল করবেন। লিখুন, বছরের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান? আমি আপনাদের কমেন্টের আশায় আছি। উত্তর, আচ্ছা, 21 মার্চ। 21 মার্চ, অনেকে লিখছে 21 মার্চ, শুধু 21 মার্চ লিখছে। যারা যারা 21 মার্চ লিখছে, এই যে আমিনা বেগম লিখছে বি, মাহফুজুর রহমান লিখছে বি, তারপর হচ্ছে শিপন দাস লিখছে হলো 23 সেপ্টেম্বর, তারপর হচ্ছে মিন্নি খাতুন মুন্নি। যারা আমার আগের ক্লাসটা করছে তারা হয়তো একটু একটু জানবে এই বিষয়টা, একটু একটু জানবে। যারা বলছে 21 সেপ্টেম্বর তারাও সঠিক, যারা বলছে 21 সেপ্টেম্বর তারাও সঠিক, যারা বলছে 23 মার্চ তারাও সঠিক। ভাই কি বললাম? 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর, 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর। যারা এই দুটো আনসার করছে দুইজনেই আপনারা রাইট। আপনারা এই দুটো আনসার এইভাবে কখনো হয়তোবা পাবেন না, কিন্তু এটাই আসছিল। হয়তোবা পাবেন না, কিন্তু এটাই আসছিল। স্যার কেন? এটাও একটা পরীক্ষার অংশ। পরীক্ষায় আপনাকে কনফিউজিং প্রশ্ন করে আপনাকে কনফিউজ করে দেওয়া হবে, যাতে আপনি পরীক্ষায়, একটা পরীক্ষা সাধারণত একটা প্রশ্নের পিছনে আপনি 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড বা 1 মিনিটের মতো টাইম পান, যাতে ওই প্রশ্নটার মধ্যে আপনার 5 মিনিট থেমে থাকেন। অন্য সব ভালো প্রশ্ন যেগুলো আছে ওগুলো আপনার পিছন দিক দিয়ে হারাই গেছে, আপনি আর পারেননি। সেজন্য যেটা করতে হবে সেটা হলো, আপনি এইরকম যখন প্রশ্ন পাবেন তখন আপনি এই প্রশ্নে টাচ করবেন না, আপনি এই প্রশ্ন দাগাবেন না, আপনি এই প্রশ্নটা স্কিপ করে চলে যাবেন। ঠিক আছে? বছরের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান? যদি কনফিউজিং প্রশ্ন থাকেন আপনি দাগাবেন না। অনেকেই বলে যে একটা আগেরটা দাগাই দিয়ে আসবেন, এগুলো ভুল কথা, এগুলো কোনো প্রমাণিত কথা না, এগুলো হলো পরীক্ষিত কোনো মেথড না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই প্রশ্নটা স্কিপ করে দিয়ে আসবেন, আপনি ডেফিনেটলি এটাতে মার্ক পাবেন। যদি তাদের মনে হয় তারা আপনাকে অবশ্যই মার্ক দিবে। হ্যাঁ, তাহলে আমরা কি পাইলাম? যে বছরের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান, সেটা একটা হলো 21 মার্চ, একটা হচ্ছে 23 সেপ্টেম্বর। চলুন পরের প্রশ্ন আছে, বছরের বৃহত্তম দিন কোনটি? উত্তর গোলার্ধে বছরের বৃহত্তম দিনের কথা আমাদের বলা হয়েছে। আমি গতকালকে এটা মনে হয় প্রশ্ন রেখেছিলাম। এইটার উত্তর হবে 21 জুন। এইটার উত্তর হবে 21 জুন, 21 জুন, 21 জুন। ঠিক আছে? 21 জুন, জি, এটার উত্তর হবে 21 জুন। আমাদের 18তম প্রশ্ন, গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত? গ্রিনিচ মান মন্দির, যেখান থেকে আমাদের সময়কে কাউন্ট করা হয়। আমাদের যে 24 ঘন্টা, আমরা যে 24 ঘন্টা, এখন আমাদের বাজে কয়টা? এখন বাজে হলো 10টা 20 মিনিট, 10টা 20 মিনিট বাজে। এই যে এই টাইমটা আমরা যে পাইলাম, এই টাইমটা আমরা কোথা থেকে কাউন্ট করলাম? গ্রিনিচ মান মন্দিরের মধ্যে যে ঘড়িটা আছে সেই ঘড়ি থেকেই মূলত আমরা টাইমটাকে কাউন্ট করে থাকি। সো আমাদের এই গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত একটু আমাকে জানিয়ে দিবেন, কমেন্টে একটু জানিয়ে দিবেন গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতন। এই জিনিসগুলো না আমাদের বইয়ের মধ্যে রাখছি। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের বইয়ের মধ্যে রাখছি। এই বইগুলো যদি আপনারা কালেক্ট করেন তাহলে এই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে দেওয়া আছে, যেগুলো আসার মতন এবং যেগুলো আসে। ভাই বোন লিখছে যে যুক্তরাজ্য যারা লিখছে তারা ঠিক লিখছে, যুক্তরাজ্য হবে সঠিক অ্যান্সার, যুক্তরাজ্য হবে সঠিক অ্যান্সার। একটু জানাই দেই, যারা যারা ক্লাসটা করতেছেন, 19তম শিক্ষক নিবন্ধনে কিন্তু 1,00,000 প্লাস শূন্যপদ থাকবে। 1,00,000 প্লাস শূন্যপদ মানে কি জানেন? 2,00,000 প্লাস কিন্তু এখানে টেকাবে। অতএব কোনো হেলাফেলা না করে, ক্লাস কিন্তু শেষ না, ক্লাস কিন্তু আরো আছে, মজার মজার আমি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলোতে চলে যাব, মনে করে না যে ক্লাস শেষ, ক্লাস আছে। যারা যারা 19তম শিক্ষক নিবন্ধনে এখনো সিরিয়াস হন না, আমার মনে হয় এটাই হলো সেই মুখ্যম সময়, যে সময় কিনা আপনাকে সিরিয়াস হতে হবে
কিসের জন্য? পড়াশোনার জন্য। কেননা 19তম শিক্ষক নিবন্ধনে 1 লক্ষ প্লাস শূন্য পদ, এই 1 লক্ষ প্লাস শূন্য পদের জন্য এবার কিন্তু টেকাবে 2 লক্ষ প্লাস কিন্তু টেকাবে। তার মানে যতগুলো শূন্য পদ আছে তার থেকে দ্বিগুণ কিন্তু টেকাবে। আর এই যে এবার টেকাবে এইখান থেকে 1 লক্ষ প্লাস মানুষ যে জয়েন করবে, মানে পরীক্ষা হবে কিন্তু 200 মার্কের, সাবজেক্টিভ হবে 100 মার্ক, আর হচ্ছে জেনারেল হবে 100 মার্ক। এই 200 মার্কের পরীক্ষা হবে, 200 মার্কেই হবে আপনার এমসিকিউ সিস্টেমে, মাল্টিপল চয়েস কোশ্চেন। এমসিকিউ সিস্টেমে হবে 200 মার্কের পরীক্ষা। এই 200 মার্কের পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন, আপনার পাস মার্ক হচ্ছে 40%, অর্থাৎ আপনি 40 পাইলেই পাস। যখন জেনারেল আপনি 40 পাবেন, তখন সাবজেক্টিভের খাতাটা আপনার মূল্যায়ন করা শুরু করবে। এক বসাতেই, এক ঘরে ঢুকেই আপনার 2 ঘন্টায় 2টা পরীক্ষা দিয়ে আসবেন। এইটাতে যদি আপনি পাস না করেন, তাহলে আপনার এই খাতার কোনো মূল্য নাই, আপনার সাবজেক্টিভের খাতাটা দেখবে না, আপনার সাবজেক্টিভের খাতাটা দেখবে না। আপনি যদি জেনারেলে পাস করতে পারেন, মানে 40% মার্ক পান, তবেই কিন্তু আপনার সাবজেক্টিভের খাতাটা মূল্যায়ন করা হবে। আপনি 2টার সমন্বয়ে যত মার্ক পেয়েছেন, ধরে নিলাম 2টাই আপনি টাইনা ডোনা পাস করছেন, 80 পাইছেন। যদি 80 পেয়ে থাকেন, আপনি পাস করলেন, আপনি হয়তোবা ভাইভাতে ডাক করবেন। ভাইভাতে ধরে নেন যে 3.5 থেকে 4 লক্ষ মানুষ এবার ভাইভা দিবে। এই ভাইবার মধ্যে যদি আপনি 80 পান, আপনি ভাইভাতে যেতে পারবেন। কিন্তু এখানে যেহেতু 2 লাখ টেকাবে, তার মানে আপনি 80 যে টাইনা ডোনা পাইছেন, আপনার থেকে কেউ বেশি পাবে না। যদি কেউ বেশি পেয়ে থাকে, আপনি কিন্তু আউট হবেন। শুধু মার্ক দিয়ে বিবেচনা করবে না, ভাইভা বোর্ডে অনেক কিছু বিবেচনা করে। আপনার কাগজপত্র ঠিক আছে কিনা, আপনি একজন শিক্ষক হিসেবে কোয়ালিফাইড কিনা, আপনি একটা ক্লাসে ঢুকলে আপনার ভয়েস রেজ করতে পারবেন কিনা, স্টুডেন্টের মধ্যে আপনি ঠিকঠাক মতন কথা বলতে পারবেন কিনা, আপনি স্টুডেন্টদেরকে বোঝাতে পারবেন কিনা, আপনার আই কন্টাক্ট ঠিক আছে কিনা, আপনার কথা বলার স্টাইল ঠিক আছে না কিনা, আপনি একটা সমাজের মধ্যে যে থাকবেন, সেই সমাজের মধ্যে শিক্ষক হিসেবে শিক্ষকের যে একটা মান মর্যাদা, সেইটা আপনার মধ্যে ক্যারেক্টারটা আপনি ধরে রাখতে পারবেন কিনা, কথার মধ্যে এগুলো কিন্তু বুঝতে পারবে। বুঝতে পারার পর আপনাকে ওভারঅল বিবেচনা করে কিন্তু তারপর আপনাকে পাস করানো হবে। ধরে নিলাম আপনি 80 পেয়ে 2 লক্ষের মধ্যে টিকে গেছেন, আপনি ওভার কোয়ালিফাইড। আপনার সাথে কথা বলে আপনাকে কি করছে, আপনাকে ভাইভাতে টিকাইছে। আপনি কি করলেন, 80 পেয়ে আপনি ভাইভাতে টিকলেন, 2 লক্ষের মধ্যে আপনি টিকে গেলেন। এখন তো নিবে শিক্ষক 1 লক্ষ। 1 লক্ষ যদি শিক্ষক নেয়, আপনি 80 পেয়ে যদি পাস করেন, আপনি 100% ধরে থাকেন, আপনার চাকরিটা এবারের জন্য হচ্ছে না, এবারের জন্য হবে না। কাদের হবে? আপনি 100% ধরে রাখেন, 120 প্লাস না পেলে আপনি কিন্তু ভাইভা বোর্ডে যেতে পারবেন না। 120 প্লাস আপনাকে পেতে হবে। 120 প্লাস পাইতে গেলে আপনি যদি ধরে নিলাম যে আপনি জেনারেলে 100 মার্কের মধ্যে আপনি 40 পাইছেন, তার মানে আপনাকে 120 হতে আর কত লাগে বলেন তো? 120 এর মধ্যে আর কত, 120 পাইতে আর কত লাগে বলেন? আরো 80 লাগে। আপনি সাবজেক্টিভ থেকে কি 80 তুলতে পারবেন একটা সাবজেক্ট থেকে? অবশ্যই না। এত তুলতেও পারেন, যদি তুলতে পারেন আলহামদুলিল্লাহ। যদি এইটাতে 80 তুলতে পারেন, আমার মনে হয় আপনি জেনারেলও 80 পাওয়ার যোগ্যতা রাখেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, 2টার সমন্বয়ে 120 মার্ক অ্যাটলিস্ট রাখতে হবে। আপনি জেনারেলে 60 রাখতে পারেন, প্লাস সাবজেক্টিভেও 60 রাখতে পারেন। 2টার সমন্বয়ে যদি আপনি 120 মার্ক তুলতে পারেন, তাহলে আপনার চাকরিটা এবারের জন্য নিশ্চিত হবে ইনশাআল্লাহুল আজিজ। আর যদি আপনি দেখেন যে জেনারেলে আপনি 40% মার্ক পান নাই, আপনি যদি সাবজেক্টিভে এসে 100-র মধ্যে 100 পান, আপনাকে কোনোভাবে ডাকবেই না, আপনি ফেল। বুঝতে পেরেছেন? সেজন্য আর গত 18তম শিক্ষক নিবন্ধনে চাকরির পরীক্ষা দিয়েছিল, মানে আবেদন করেছিল তো প্রায় 20 লাখ, পরীক্ষা অ্যাটেন্ড করেছিল প্রায় 14 লাখ। সেখান থেকে কিন্তু প্রিলিমিনারি, শুধুমাত্র জেনারেলের যে 100 মার্ক আছে, সে 100 মার্কের এই প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে ফেল করেছিল প্রায় 10 লাখ, মানে 9 লাখ প্লাস, মানে টিকে ছিল মাত্র 4,80,000-এর মতন। সেখান থেকে লিখিত পরীক্ষা দিয়েছিল, লিখিত পরীক্ষা থেকে ফেল করে টিকেছে মাত্র 84,000 জন ভাইভা দিয়েছে। 84,000 জনের মধ্য থেকে ভাইভাতে পাশ করছে 61,000 সামথিং। সেখান থেকে জয়েন করছে 18তম শিক্ষক নিবন্ধনে মাত্র 41,000 প্লাস। আর আপনি যদি এই সাবজেক্ট আপনি যদি এবার পাশ করতে চান, তাহলে সবার আগে আপনাকে জেনারেলটা ধরতে হবে। জেনারেলে আমার মনে হয় আপনাকে মিনিমাম উচিত এবার 70 পাওয়া, জেনারেলে উচিত 70 পাওয়া। আর জেনারেলে যদি আপনি আমাদের কোর্সে ভর্তি হন, আমি আপনাকে ড্যাম শিওর দিতে পারি, এই ধরনের বই পড়লে, আমাদের যে অ্যাকসেপ্ট বই তৈরি করা আছে, আমরা যেহেতু প্রাইমারিতে এবার 85টা হুবহু কমন দিয়েছি, আপনি যদি আমাদের কোর্সে ভর্তি হন, ডেফিনেটলি
আপনাকে আমরা এই এক সেট বই দিলে আপনি একটা জিনিস 100% ধরে রাখতে পারেন যে আপনি 90+ কমন এখান থেকেই পাবেন। যদি 90+ কমন না পান, টিউটোরিয়াল এমন একটা প্রতিষ্ঠান যারা টাকা ব্যাক দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরকে রাখছে যে আপনার যদি চাকরি না হয় তাহলে আমরা টাকা ব্যাক দিব। চাকরি না হওয়া বলতে আপনি না পড়বেন চাকরি হবে না সেইভাবে না, আপনাকে অবশ্যই পড়তে হবে। যেহেতু আমি কমন দিচ্ছি, চাকরি পাওয়ার মতন কমন দিচ্ছি, আপনার কেন চাকরি হবে না? আপনি ফাঁকিবাজি করছেন। আপনি ফাঁকিবাজি যাতে না করতে পারেন, শুধুমাত্র এখানে ভর্তি হলে আপনাকে 100টার মতন আমরা ক্লাস দিচ্ছি। এই 100টা ক্লাসে আপনি সাথে সাথে পাচ্ছেন হচ্ছে 120+ হচ্ছে পরীক্ষা। তো আপনি যদি পরীক্ষায় কম পান, আমাদের এখান থেকে কিন্তু আপনাকে থ্রেট মারা হবে। আপনি পরপর দুটো পরীক্ষাতে অ্যাটেন্ড না করলে পরবর্তী পরীক্ষাতে আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে না। শুধু তাই না, আপনি পাচ্ছেন 100+ যেমন ক্লাস, 120+ যেমন পরীক্ষা, এক সেট বই পাচ্ছেন এবং ক্লাসগুলো বই পাচ্ছেন, এখানে বই পাচ্ছেন এবং ক্লাসগুলো আজীবনের জন্য রেকর্ড পাচ্ছেন। এই সব কিছু মিলে 3500 টাকা আমাদের কোর্স ফি হলেও আজকের জন্য অফারে মাত্র আপনি ভর্তি হতে পারবেন 1450 টাকায়। মাত্র 1450 টাকাতে ভর্তি হতে পারবেন। এবং এই যে আপনি সাবজেক্টিভ যেটা শুনছেন, যে সাবজেক্টিভ আপনি না, ক্লাস শেষ না, ক্লাস আরো আছে, আমাদের আরো ক্লাস আছে। আমি একটু তথ্যগুলো এই কারণে দিচ্ছি, 19তম শিক্ষক নিবন্ধনে যদি আপনি চাকরি নিশ্চিত না করতে পারেন, আপনারা চাকরি শিক্ষক নিবন্ধনে আর আশা করে লাভ নেই, সামনে আর নেই, সামনে আর এই সুযোগ নেই। সেজন্য আপনাকে যা করতে হবে সেটা হলো এখনই করতে হবে। আমরা ক্লাসে ঢুকে যাই, আমরা পরবর্তীতে না হয় আমরা আরো একটু জানাবো। ওকে, জিএমটি মানে কি? জিএমটি মানে হচ্ছে, বলেন আপনারাই বলেন, এখানে অপশনগুলো এভাবে দেওয়া আছে যে গ্লোবাল মেইন টাইম, গ্রিনউইচ মেইন টাইম। এখানে যে অপশনটা দেওয়া আছে, পরীক্ষায় এটা অন্যভাবেও আসতে পারে। এই গ্লোবালের জায়গাটায় এই গ্লোবালের বানানটা মানে স্পেলিংটা আপনার ভিন্ন রকম দিতে পারে, এখানকার বানানটা ভিন্নভাবে দিতে পারে। আপনি দেখবেন যে এই টাইম সবকিছু যখন ঠিক থাকবে, তখন আবার দেখবেন যে এই বানানগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। যদি দেখেন আবার এই জিনিসটার মধ্যে দেখবেন পার্থক্য আছে কিনা। আমি আগেই বলে নিচ্ছি যে মেইন হবে না। যদি মেইন না হয় তাহলে আমরা খ কাটা দিতে পারি, আবার ঘ কাটা দিতে পারি। তাহলে আমাদের থাকলো হলো ক এবং গ। কোনটা আনসার হবে বলেন? আমার সাবজেক্টে অনেক ভ্যাকেন্ট থাকা সত্ত্বেও ভাইভাতে ফেল করেছে। ভাইবার মধ্যে যাবেন, অনেকেই সঠিক আনসার দিচ্ছেন। ভাইবার মধ্যে যেতে হবে অনেক কনফিডেন্ট নিয়ে। যদি কনফিডেন্ট নিয়ে যেতে পারেন তাহলে আপনি এটা ধরে রাখেন যে প্রশ্নের উত্তর ফ্যাক্ট করে না। আর 19তম শিক্ষক নিবন্ধন 18তম শিক্ষক নিবন্ধনের থেকে অনেক বেশি সহজ হবে, কারণ এখানে প্রায় 2 লক্ষ মানুষকে যেহেতু টেকাবে। 2 লক্ষ মানুষ মুখের কথা না, একটা চাকরি পরীক্ষাতে অ্যাটেন্ড করে প্রায় হলো 1 লক্ষ, মানে আবেদন করে কোনো চাকরি পরীক্ষায় 1 লক্ষ 1.5 লক্ষ, সেখানে 2 লক্ষ মানুষকে টেকাবে। কেন ইমাজিন কতগুলো মানুষ এবার নেবে? 1 লক্ষ প্লাস মানুষ নেবে। আর 1 লক্ষ প্লাস মানুষের মধ্যে যে নেবে, তাদের মধ্যে যারা জয়েন করবে না, সবাই তো আর শিক্ষক নিবন্ধনে জয়েন করবে না। তাদের থেকে অনেক ভালো কোনো চাকরি পাইলে তারা মুভ করবে সেদিকে। যখন মুভ করবে তখন এখানে তো ভ্যাকেন্সি তৈরি হবে, তখন আবার যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদেরকে আবার টেনে নিয়ে আসবে। ওকে, তাহলে জিএমটি আমরা গ্লোবাল বাদ দেবো, গ্লোবাল হবে না, গ্রিনউইচ মিন টাইম হবে। ঠিক আছে, গ্রিনউইচ মিন টাইম হবে। আমরা তারপরে যাই, তারপরে হচ্ছে আমরা এই যে কোর্সের কথাটা যেটা বলেছিলাম, যারা জেনারেল আমাদের ফুল কোর্স করতে চায় তারা মাত্র 1450 টাকা আমাদেরকে দিবে। আর যারা সাবজেক্টিভ করতে চায়, অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি আপনি সাবজেক্টিভ কোর্স করতে চান তাহলে আমাদেরকে কমেন্টে লিখুন ইয়েস, আর যদি জেনারেল করতে চান তাহলে কমেন্টে লিখুন জি। যদি সাবজেক্টিভ করতে চান তাহলে কমেন্টে লিখুন এস, শুধুমাত্র এস লিখুন। যারা এবার কয়েকটা আমি পদের নাম বলি, যারা ভৌত বিজ্ঞান মানে ফিজিক্যাল সায়েন্স দিবে, তাদের প্রায় 7000-এর মতো শূন্য পদ আছে। আপনার সাবজেক্টের নাম লিখুন, আমি শূন্য পদ যদি আমার নলেজে থাকে আমি ইনশাল্লাহ বলে দেবো। যারা সহকারী মৌলবী আছে তাদের 6000+ শূন্য পদ আছে। যারা ইবতেদায়ী মৌলবী আছে তাদের প্রায় 7000 শূন্য পদ আছে। এটা প্লাস হবে, মাইনাস হবে না, এটা প্লাস হবে, মাইনাস হবে না। আর এইটা হলো মাইনাস প্লাস, এটা মাইনাস প্লাস হবে। হ্যাঁ, 6000টা মাইনাস প্লাস হবে। এখানে ইবতেদায়ী কারি যারা আছে তাদের প্রায় 600+ আছে।
যারা সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে পরীক্ষা দিবে, যারা আর্টসে ডিগ্রি করেছে, যারা অর্থনীতিতে অনার্স করেছে, মাস্টার্স করেছে, যারা সমাজকর্মতে অনার্স করেছে, মাস্টার্স করেছে, যারা সমাজ বিজ্ঞানে অনার্স করেছে, মাস্টার্স করেছে, যারা ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার পড়েছে, যারা শুধু হিস্ট্রি পড়েছে, যারা ভূগোল ও পরিবেশ পড়েছে, তারপর হচ্ছে যারা ইকোনমিক্স পড়েছে, এই 7টা সাবজেক্টে আমি বললাম, এই 7টা সাবজেক্টে যারা অনার্স অথবা মাস্টার্স করেছে, তারা যখন কলেজ পর্যায়ে পরীক্ষা দিবে, তারা সংশ্লিষ্ট বিষয় প্রভাষক পদে পরীক্ষা দিবে, তারা যখন স্কুল পর্যায়ে আসবে, তারা কি দিবে? সামাজিক বিজ্ঞান অনুষদ। সামাজিক বিজ্ঞান অনুষদে কেউ পরীক্ষা দিলে এখানে 4,500 মতো শূন্য পদ আছে, 4,500 মতো শূন্য পদ আছে। এটা মাইনাস প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা কমবে না, এটা বাড়বে আরো ইনশাল্লাহ। পলিটিক্যাল সায়েন্স আপনি কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন হচ্ছে প্রভাষক পদে, আপনি স্কুল পর্যায়ে আসলে পরীক্ষা দিবেন হচ্ছে আপনার হচ্ছে ইয়া পদে, সামাজিক বিজ্ঞান অনুষদে, সামাজিক বিজ্ঞান অনুষদে। ওকে, যারা যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে পড়ছে, তারা সংশ্লিষ্ট বিষয় পরীক্ষা দিবে। আর যদি স্কুল পর্যায়ে আসে, তারা প্রায় 7,000 প্লাস কিন্তু শূন্যপদ পাচ্ছে, যেটা ভৌত বিজ্ঞান। এবার যদিও ভৌত বিজ্ঞানটা সরাসরি রাখছে না, হয়তোবা ফিজিক্স সহকারী শিক্ষক এবং কেমিস্ট্রি সহকারী শিক্ষক। বায়োলজি যারা পড়ছে, তারা সংশ্লিষ্ট বিষয় বায়োলজিতে পরীক্ষা দেবে, হিউজ শূন্যপদ আছে। সমাজ বিজ্ঞান বলেছে, ওই যে সমাজ বিজ্ঞান এখানেই বললাম 4,500 মতো শূন্যপদ আছে স্কুল পর্যায়ে। ওকে, এই যে আপনি সাবজেক্টিভ, এবং আপনার সাবজেক্টিভ হবে 100 মার্কের পরীক্ষা। আমি আবারও বলছি, সাবজেক্টিভ হবে 100 মার্কের পরীক্ষা, যেখান থেকে আপনার নির্ধারণ হবে চাকরিটা। আর জেনারেল হবে 100 মার্কের পরীক্ষা, যেখান থেকে আপনি আসলে সাবজেক্টিভের আপনার খাতাটা দেখবে কিনা এটা কিন্তু মূল্যায়ন করা হবে। দুইটা মিলে আপনি যে মার্ক পাবেন, যদি দুইটা মিলে আপনি মিনিমাম 120 না পান, তাহলে আপনার চাকরিটা এবার হচ্ছে না ইনশাল্লাহ। 120 পেলে আপনি ভাইভাতে খুব সুন্দরভাবে ডাক পাবেন, ভাইভাতে আবার সুন্দরভাবে ডাক পাবেন। ঠিক আছে? তো আপনি ভাইভাতে ডাক পাওয়ার জন্য আপনাকে মিনিমাম 120 পেতে হবে। আমাদের এখানে কোর্স আছে 35টা সাবজেক্টে, আমরা সাবজেক্টিভ কোর্স করেছি। যদি আপনি সাবজেক্টিভ কোর্স করেন তাহলে কমেন্টে লিখুন এস, আর যদি জেনারেল করেন তাহলে আপনি কমেন্টে লিখুন জি। আর জেনারেল এবং সাবজেক্টিভ আপনি যদি দুটো করতে চান তাহলে লিখুন জিএস, জিএস লিখে কমেন্ট করুন। বাংলা শূন্য, বাংলাতে শূন্য পদ আছে, বাংলা ইংরেজি এগুলো টেকনিক্যাল পোস্টের মতন। মানে বাংলায় পলিটিক্যাল সায়েন্স পড়ে এসে বাংলায় পরীক্ষা দিতে পারবে না, ইংরেজি পড়ে এসেও বাংলায় পরীক্ষা দিতে পারবে না। বাংলায় পরীক্ষা দিবে তারাই যারা বাংলায় পড়াশোনা করেছে। রাশেদ খান মিলন আলহামদুলিল্লাহ লিখেছে, রাশেদ খান মিলন। ওকে, ঠিক আছে। যারা আমাদের এখানে সাবজেক্টিভ কোর্স এবং জেনারেল কোর্স, এই কোর্সগুলোতে যারা ভর্তি হতে চাচ্ছেন বা কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন, অ্যাটলিস্ট আপনার কোর্স সম্পর্কে আপনার জানার দরকার, তাহলে আপনি কমেন্টে লিখুন এস, এবং জেনারেল সম্পর্কে জানতে চাইলে আপনি কমেন্টে লিখুন জি। এবার জেনারেলে যে পরীক্ষা হবে, জেনারেলে কিন্তু 4টা সাবজেক্টে পরীক্ষা হবে। একটা হবে বাংলা, একটা হবে ইংলিশ, একটা হবে ম্যাথ, আর একটা হবে জিকে। এই 4টা সাবজেক্টে কিন্তু পরীক্ষা হবে। 4-25-এ 100 মার্ক, 100 মার্কের মধ্যে আপনাকে মিনিমাম 40% মার্ক কভার করতে হবে, না হলে আপনি সাবজেক্টিভ দিতে পারবেন না। আর দুটো মিলে আপনার পেতে হবে হলো, দুটো মিলেই পাস করতে হবে। এখানে 40% পাস। এবং এবার হলো 19তম শিক্ষক নিবন্ধনে আপনি যদি 19তম শিক্ষক নিবন্ধনে একজন নিজেকে শিক্ষক হিসেবে নিজেকে দেখতে চান, তাহলে আমার মনে হয় আর হেলায় ফেলায় সময় নষ্ট করবেন না। কেননা 19তম শিক্ষক নিবন্ধনে সমস্ত শূন্যপদ একবারে শেষ করা হবে। তারপরে কবে নাগাদ এই এনটিআরসি এর পরীক্ষা হবে, কবে নাগাদ আপনি এই চাকরিটার সুযোগ পাবেন, কবে নাগাদ আপনার এই চাকরিটার একটা মানে সুযোগ তৈরি হবে, এইটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এত বড় শূন্যপদ আর তৈরি হবে না। যদিও প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের হচ্ছে অনেক মুরব্বী শিক্ষক আছেন, তারা কখন রিটায়ার্ড করবে, তাদের আবার চাহিদা জানানো হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, তারপরে এটা প্রসেসিং এর মাধ্যমে আবার কতদিন পর আসলে শূন্যপদ তৈরি হবে এটা আমরা কেউ জানি না। সেজন্য আপনি দেখবেন, যেহেতু 35 বছর পর্যন্ত শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দেওয়া যায়, আমার মনে হয় এটাই সুবর্ণ সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য যেটা আপনাকে করতে হবে, এখনই পড়ার টেবিলে বসতে হবে, আপনি পড়ার টেবিল থেকে উঠবেন না। যদি সাবজেক্টিভ সম্পর্কে জানতে চান, হ্যাঁ সাবজেক্টের নাম লিখলে হবে, আপনার সাবজেক্টের নাম লিখেন। যদি সাবজেক্টিভ সম্পর্কে জানতে চান তাহলে কমেন্টে সাবজেক্ট লিখুন, অথবা জেনারেল, অথবা এস লিখুন, আর যদি জেনারেল সম্পর্কে জানতে চান তাহলে কমেন্টে লিখুন জি। আমাদের এখান থেকে আমাদের টাকা খরচ করে আপনাদেরকে কল করে তারপর আপনাদেরকে ব্রিফ করা হবে বা আপনাদেরকে এই বিষয়ে অবগত করা হবে।
সবার জন্য শুভকামনা। আজকে এ পর্যন্তই। আমাদের লাইভটা কিছুক্ষণ পর্যন্ত চলছে। নিবন্ধন সনদ ছাড়া কি আবেদন করা যাবে? নিবন্ধন সনদ, আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আগে ছিল, দেখেন, আগে ছিল হলো শিক্ষক নিবন্ধন। এটা আমরা এখন পর্যন্ত রেখেছি কারণ এইটার সাথে আপনি পরিচিত। এবার কিন্তু 19তম শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে, নট নিবন্ধন। নিবন্ধন কি? নিবন্ধন মানে সার্টিফিকেট, তাই না? আমি যখন এসএসসি পাস করছি তখন আমার প্রতিষ্ঠান আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে। এই সার্টিফিকেট দিয়ে আমি ইন্টারে ভর্তি হতে পেরেছি, তাই তো? ব্যাপারটা তো এই। এখন যখন আমি নিবন্ধনের পরীক্ষা দেব, আগের সিস্টেম ছিল কি? আগে ছিল প্রিলি প্লাস রিটেন প্লাস ভাইবা। এই তিনটা যখন আমরা অতিক্রম করেছি 18তম শিক্ষক নিবন্ধনে, আমি 18তম শিক্ষক নিবন্ধনের কথা বলছি, যখন আমরা অতিক্রম করেছি তখন প্রিলি প্লাস রিটেন প্লাস ভাইবা সমান সমান সার্টিফিকেট। প্রিলি প্লাস রিটেন প্লাস ভাইবা সমান সমান সার্টিফিকেট। এখন সার্টিফিকেট আমাকে ধরাই দিছে। তারপর গণবিজ্ঞপ্তি হয়, আলাদা করে একটা আবার প্রতিযোগিতা চলে। সেই গণবিজ্ঞপ্তিতে আমার সার্টিফিকেটটা আমি এরকম, ওই যে মানুষ কার্ড খেলে না বা তাস খেলে না, এরকম করে কি জানি একগুলোর নাম বলে, এরকম করে ধাম করে ফেলাই দেয়। আমরাও অনলাইনে একটা ধাম করে ফেলাই দিলাম যে আমি এত মার্ক পাইছি। 40টা প্রতিষ্ঠান আমরা চয়েস করি, যদি মার্কে এগিয়ে থাকি তাহলে চাকরিটা হয়, মার্কে না গেলে আমাদের চাকরিটা হয় না। এটা ছিল নিবন্ধন। কিন্তু যখন নিয়োগ আসবে, যখন আপনাকে বলবে নিয়োগ, তখন কিন্তু আপনাকে সরাসরি চাকরিটা দিয়ে দিবে। এখানে কোনো সার্টিফিকেটের বালাই নেই, কোনো সার্টিফিকেট নেই। 17তম পর্যন্ত কাগজের সার্টিফিকেট ছিল, 18তম শিক্ষক নিবন্ধনে অনলাইন সার্টিফিকেট দিয়েছিল, যেটাকে দেখা যায়, বোঝা যায়, পড়া যায়, ধরা যায় না। ধরতে চাইলে নিজস্ব খরচে প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে হয়। আমরা সেই সার্টিফিকেটটা পেয়েছি, অনলাইনের সার্টিফিকেট। এই অনলাইনের সার্টিফিকেটটা পেয়েছি, এটা দিয়ে আমাদের চাকরিগুলো হয়েছে, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয় নাই। আর আপনি 19তম শিক্ষক নিয়োগে কোনো সার্টিফিকেটই পাবেন না, আপনাকে সরাসরি প্রতিষ্ঠান চয়েসের জন্য বলবে। যেমন বিসিএস এ আপনার হলো যে প্রক্রিয়ায় রাষ্ট্রবিজ্ঞান শূন্যপদ কত থাকার সম্ভাবনা আছে। রাষ্ট্রবিজ্ঞান আপনি যদি স্কুল পর্যায়ে পরীক্ষা দেন তাহলে তো 4500 মতন এখানে পেলেন, আর রাষ্ট্রবিজ্ঞানে 200 মতো থাকতে পারে অ্যাপ্রক্সিমেটলি। আমি বলছি এটা বাড়তে পারে, এটা কমবে না ইনশাল্লাহ, এটা ইনশাল্লাহ করবে না। ওকে, ঠিক আছে। আপনারা যারা সাবজেক্টিভ সম্পর্কে জানতে চান, আমাদের সাবজেক্টিভ কোর্স আছে, কোর্সে ভর্তি হয়ে গেলে আপনার কোর্স নিয়ে কোনো চিন্তা নেই। সাবজেক্টিভ কোর্সে আমরা 20+ সাবজেক্টিভ কোর্স যারা করবেন, এই সাবজেক্টিভ কোর্সে আমরা 20+ ক্লাস দেব এবং 25+ হচ্ছে এক্সাম দেব। আর জেনারেল কোর্সের মধ্যে 100+ ক্লাস, আপনার 120+ পরীক্ষা এবং সাথে সাথে পাচ্ছেন বই। সরি, এটাতেও কিন্তু বই পাচ্ছেন, আপনি সাবজেক্টিভ কোর্সেও বই পাচ্ছেন, আপনি জেনারেল কোর্সেও বই পাচ্ছেন, এবং এই দুইটা আপনার আজীবনের জন্য ক্লাস রেকর্ড। আজীবনের জন্য ক্লাস রেকর্ড পাবেন, আপনার বাচ্চা কাচ্চাকেও ক্লাস দেখাইতে পারবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।